অফিসারের আগে এটা কিন্তু আপনারা জানেন আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি। এখানে আমরা বাংলাদেশ আর্ম ফোর্সেস ভেটারান্স অফিসার্স অ্যাসোসিয়েশনে যে ইনসিডেন্ট হয়েছে, যেখানে আমাদের প্রায় কয়েকশো ভাই ব্রাদার অফিসার তাদের ইন্তেকাল করেছেন, তাদের উদ্দেশ্যে আমরা এসেছি এখানে দোয়া করার জন্য এবং তাদেরকে নিয়ে কিছু আলোচনা করার জন্য। সেই উদ্দেশ্যে আমাদের আজকে এখানে সভা। তো আমি এখন অনুরোধ করব তাদের রুহের প্রেসিডেন্ট আমরা নিরাপত্তা পালন করলাম। আর এই একটা নৃশংস বিদ্রোহে এত অফিসার যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের আত্মার প্রতি এবং তাদের ما كان محمد نبي واحد من رجالكم ولا من رسول الله বাংলাদেশ আর্ম ফোর্সেস অফিসার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওর সঙ্গে এখানে মেজর কর্পি আছেন এবং জেনারেল সেক্রেটারি রেসবা, জামান, শোয়েব, ক্যাপ্টেন জিয়া, ক্যাপ্টেন রাফ, ফ্লাইট লেফটেন্যান্ট রিয়েন, মেজর ফারুক অ্যান্ড ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা। আমরা সেখানে আছি, আরও কিছু অফিসার ছিলেন যারা চলে গেছেন। আমরা আজকে অন্যান্য অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, তার মধ্যে একটা বিশেষ বিষয় ছিল বিডিআর যে বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহের উপরে আমরা আলোচনা করেছি। আমরা কি কি রিয়াকশন আমাদের আমরা কতগুলো নিয়ে আলোচনা করেছি যে আমাদের কী কী উপায় আছে আমরা এটার উপরে প্রতিবাদ জানাবো বা আমরা আমাদের প্রকাশ করবো। তার মধ্যে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা একটা অফিসিয়াল রিজয়েন্টার পাঠাবো, চিঠি দিয়ে আমাদের শোক এবং আমাদের ডিসগাস্ট এই ব্যাপারে। আমরা তিনও চিফ, আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, তাদের কাছে আমরা চিঠি লিখবো এবং আমরা ফর্মালি চিঠি লিখবো কনসাল জেনারেলের মাধ্যমে। আমরা তাকে হ্যান্ড ওভার করবো একটা লেটার টু প্রাইম মিনিস্টার। সেখানে ওনাকে আমরা জানাবো যে আমরা খুবই বিধ্বস্ত এই খবর শুনে। বাংলাদেশে 1975 সাল থেকে শুরু করে অনেক কু বা হিংস্র ব্যবহার আমরা দেখে এসেছি। সবচেয়ে খারাপ এটা যে দেখেছি যে 100 জন উপরের অফিসার এখনো মৃত্যু এবং ফ্যামিলি এটা হয়েছে। তো এটার জন্য আমরা প্রতিবাদ জানাবো, এটার জন্য আমরা কিছু রিকোয়েস্ট করবো, আমরা কিছু তদন্তের জন্য সেই আমাদের কিছু সাজেশন আছে, সেই সাজেশন দিয়ে আমরা একটা চিঠি লিখবো, বলেছি আমরা প্রাইম মিনিস্টারের কাছে পাঠাবো কনসাল জেনারেলের মাধ্যমে। এই বাংলাদেশে যে এই ঘটনাটা ঘটে গেল, এর পিছনে আপনি কি মনে করেন কোনো বহিঃশত্রু বা বাইরের কোনো দেশের হাত আছে কিনা? এটা আমি ততটুকুই জানি ততটুকু আপনি জানেন। এটা তো আমরা জানি না এবং এটা আমাদের একদম আয়ত্তর বাইরে। এটা ইনভেস্টিগেশন বলে এটা তো আমরা কেমন করে এটা দেখেন। সাহেব, আপনি নিজেই আপনার আজকে সকালে যে ইউটিউব দেখলাম, আপনি বলেছেন যে এই কুটা হয়েছে বিকজ অফিসাররা করাপ্ট।
এখন অফিসার তো আপনি বলছেন বিডিআর তাদের নিজস্ব অফিসার ক্যাডার কেন না, পুলিশে তাদের নিজস্ব অফিসার ক্যাডার আছে, কাস্টমসে অফিসার ক্যাডার আছে। আমি জানি এই সমস্ত জায়গায় হয়তো করাপশন থাকতে পারে, নাও থাকতে পারে। যদি ধরেন দেখেন যুদ্ধের সময় বিডিআররা কিন্তু আর্মির সাথে একসাথে হয়ে কাজ করবে, সেই জন্য বিডিআর এর যে কমান্ডটা, এই কমান্ডটা আর্মি অফিসারদেরকে দেওয়া হয়েছে এই জন্য যে সহজে বিডিআর আর্মির সাথে ইন্টিগ্রেশন করতে পারবে। এখন এমন একজনকে যদি কমান্ডার নিযুক্ত করা হয় যে আর্মি স্ট্র্যাটেজি বা আর্মি ট্যাকটিক্স বা এই সমস্ত যে সমস্ত নিয়ম কানুন আছে এই সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে আপনি যদি হঠাৎ করে যুদ্ধের সময় সংমিশ্রণ করে দেন তখন এটা অনেক প্রবলেম হবে আমাদের জন্য যুদ্ধকালীন সময়। সেই জন্য এখানে অফিসারদেরকে ইনভলভ করা হয় যাতে অফিসার এসে তাদেরকে ট্রেন করতে পারে এবং ওই আঙ্গিকে যেন আপনারা প্রথমে জানুন তারপরে মানুষকে জানুন। আচ্ছা, মেজর করার কিছু বলতে। আচ্ছা, বিডিআর এর যে কমান্ড স্ট্রাকচারটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে, এইটা স্বাধীনতার পর থেকেই শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে এবং আজকে বিডিআরকে আমরা যে পর্যায়ে দেখছি এটার পিছনে সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচারেরই একটা বিরাট কন্ট্রিবিউশন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, বিডিআর এর প্রশিক্ষণটার সম্পূর্ণ ব্যয় বহন করে সেনাবাহিনী। বিডিআর এর জেসিউজ এবং এনসিউজ তারা প্রশিক্ষণে আমাদের ট্রেনিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে নাম্বার 1। বিডিআর এর নিজস্ব কোনো ট্রেনিং এরিয়া নাই, বড় বড় ফায়ারিং, বড় বড় গোলাবারুদ বর্ষণ যেগুলো হয় এগুলো সব আমাদের মিলিটারি সাপোর্টে হয়। তৃতীয়ত কাউন্টার ইনসার্জেন্সি যুদ্ধে বিডিআর এর যেই কমিউনিকেশন নেটওয়ার্ক এবং যে কমান্ড স্ট্রাকচারটা সেটাও সেনাবাহিনী দ্বারা পরিচিত হয়, কারণ তাদের সেই পরিমাণে অর্থনৈতিক সামর্থ্য নেই। কাজে একটা বিরাট অংশ সেনাবাহিনীর বাজেটের থেকে বিডিআরকে সহায়তা দেওয়া হয়। কাজে বিডিআর এর নিজস্ব কমান্ড স্ট্রাকচারটা তৈরিটাও এটা অর্থনৈতিক সামর্থ্যের সাথে জড়িত। আমাদের দেশ এত বড় একটা ট্রেনিং প্রতিষ্ঠান একটা বিডিআর ট্রেনিং অফিসার ট্রেনিং একাডেমি করার মতো সামর্থ্য আছে কিনা এবং করতে গেলে কত বছর সময় লাগবে একটা কমান্ডিং অফিসার। Troops are from National Guard. National Guard করা হয় basically for internal security, কোনো disaster হয়ে গেলে, but in war time they are deployed. So if you just not train them like army and not integrate them with army rules and procedures, এরা ইরাক ইরানে যায় কি করবে? They can't do anything. ট্রেনিং যদি ফুল ট্রেনিং আর্মি ট্রেনিং হয় তাহলে আর্মি বা ডিফেন্স সার্ভিসেস হেডকোয়ার্টার থেকেও বেশি জরুরি হলো পলিটিক্যাল ভাবে এটা একটা সিদ্ধান্ত নেওয়া যে আর্মি কন্ট্রোল করবে, আর্মি আন্ডারে থাকবে নাকি একটা সেপারেট। দুটো জিনিস আমরা বলতে চাচ্ছি। একটা হলো যে এর আগে এরকম দৃষ্টান্ত বাংলাদেশে 1975 সাল থেকে অনেকটা হয়েছে, কোনো সময় কোনো কিছু পাবলিকদের জানানো হয়নি। এইবার এখন আমাদের গণতন্ত্র সরকার আছে, আমরা চাই এই সমস্ত ইন্টেলিজেন্স ফেলিয়ার কেন হলো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস পাবলিকদের জানানো উচিত। ওকে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে আরেকটা যেটা আমরা যেটা বলতে চাই যে যতগুলো জিনিস দৃষ্টান্ত হয়ে গেছে, আমার এখন সময় নেই সবগুলো বলার, তবে আমরা একটা জিনিস দেখেছি, যখনই ইমিডিয়েট কুইক অ্যাকশন করে যারা ট্রায়াল করে কুইক, যারা মিলিটারির মধ্যে ফিল্ড কোর্ট মার্শাল করে যখনই এটা সাজা দেওয়া হয়েছে তাদেরকে, জিনিসটা বন্ধ হয়ে গেছে। আর যেখানে নাকি অ্যামনেস্টি দেওয়া হয়েছে, ডিসমিসেলকে রিটায়ারমেন্টে কনভার্ট করে তাদেরকে ফরেন মিনিস্ট্রিতে ভালো ভালো পোস্টিংয়ে পাঠানো হয়েছে, তখন আমরা দেখেছি এই ধরনের জিনিস বাজে বাজে রিপিট। সেই জন্য আমাদের রিকোয়েস্ট প্রাইম মিনিস্টারের কাছে যে প্লিজ নো অ্যামনেস্টি, ইউ হ্যাভ টু